নিস্তব্ধ খ্যাপাটে গলায় বলল, তাহলে কি জন্য কান্না করছিস তুই? বল, কি জন্য কান্না করছিস? কি এমন বললো তোকে ঘরে ডেকে যে তোর একেবারে তার জন্য দরদ উতলে পড়ছে? কি হলো বল? ও ডাকেনি তো, আমি ওকে ডেকেছিলাম। হাসিবের কিছু জিনিস ছিল আমার কাছে, সেগুলোই দিতে। তুই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছিস ভাই। তোর এখন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে ভরসা দেওয়া উচিত, তা না তুই আমার উপর রাগ ছাড়ছিস। অনিমা বেগম আর ওসমান শেখ তখন রুমে ঢুকলো। নিলয় সাহেব বাসায় নেই। একটা কেসের তদারকিতে তাকে অন্য জেলায় যেতে হয়েছে। অনিমা বেগম দরজা দিয়ে ঢুকতে ঢুকতেই বললেন, থামো, বাচ্চাদের মতো কি পাকামি শুরু করেছো তোমরা? তিনি মেয়ের পাশে গিয়ে বসলেন। দৃঢ়স্বরে বললেন, বাসন্তী, আমার শুধু তুমি একটা কথা বলো, তুমি কি হাসিবের সঙ্গে থাকতে চাও? হ্যাঁ কি না? শেষবার জিজ্ঞেস করছি তোমায়। বাসন্তী ধীর স্বরে জবাব দিল, না মা, আমি ওই জানোয়ারটার সঙ্গে কখনো থাকতে চাই না। ও একটা জানোয়ার, তার থেকেও অধম। ওসমান শেখ নাতনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর বললেন, বেশ, আর কোনো কথা হবে না। বাসন্তী কাঁদতেই ইচ্ছে হচ্ছে, সে কাঁদুক। তোমরা যার যার রুমে যাও, নিজেদের কাজ করো। দিদিভাই ডিভোর্স পেপারে সাইন করে দেবে, ঝামেলা শেষ। তাছাড়া দিদিভাই থাকতে চাইলেও তো আমরা তাকে থাকতে দেব না। আমাদের আদরের ধনকে দেখে শুনে কষ্টের মাঝে কেউ ফেলবো? কটা দিন কষ্ট সহ্য করেছে, এই তো ঢের। ওই জানোয়ারকে আমার ছেলে নিজের হাতে শাস্তি দেবে। এতদিন ওর নামে নির্যাতনের কেস ফাইল করিনি, এই তো ওর ভাগ্য। তবে এবার করব। ডিভোর্সটা শুধু হোক, পরবর্তীতে দিদিভাই বিয়ে করবে কি না করবে সেটা সম্পূর্ণ দিদিভাইয়ের নিজের মর্জি। তাকে সারা জীবন পালনের জন্য তার বাপ ভাইয়ের কম টাকা নেই। ওসমান চৌধুরী নিস্তব্ধ দিকে তাকিয়ে বলল, কি দাদা ভাই, পারবে না বোনের দায়িত্ব নিতে? নাকি বলবে পারবে না? পারবো দাদু ভাই, অবশ্যই পারবো। আমার একমাত্র বড় বোনকে আমি দেখতে পারবো না তা কি করে হয়? যে আপা আমায় ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার কাছে আমি শতভাগ ঋণী। আপা সারা জীবন আমার ঘাড়ে বসে খেলেও আমার তাতে কোনো সমস্যা নেই, আফসোস নেই। তিনি আবার ইয়ানা, পায়েল আর তাসফির দিকে তাকিয়ে বলেছে, কি দিদি ভাইয়েরা, তোমরা পারবে তো ননদের সঙ্গে থাকতে? পায়েল আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল, অবশ্যই পারবো দাদু। আল্লাহর রহমতে আপনার বড় নাতির কোনো কিছুর কমতি নেই। তাছাড়া আমরা ডাল ভাত খেলে না হয় আমার ছোট বোনটাও ডাল ভাত খাবে। ইয়ানা মনে মনে বেজায় বিরক্ত হলো। ইস, যত সব ঢঙেরে! তার সুখের সংসারের অন্ন ধ্বংস করতে নাকি এখন সারা জীবন তাদের ঘাড়ে বসে খাবে? অসহ্য। তবুও নিজের মনের কথা মনে রেখে মেয়ে কি হেঁটে জবাব দিল, অবশ্যই দাদু, কোনো সমস্যা নেই। তাসফি দরদার সঙ্গে বাসন্তীকে তাকিয়ে জবাব দিল, অবশ্যই দাদু ভাই, কেন পারবো না? আমার একমাত্র আপাইকে আমি সব সময় আগলে রাখবো। আর সে তো আমার ননদ নয়, আমার মিষ্টি একমাত্র আপাই। বলেই বাসন্তীকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। দাদু হেসে নিস্তব্ধের উদ্দেশ্যে বলল, দেখেছো দাদা ভাই, হিরে খুঁজে এনেছি তোমার জন্য, হিরে। যত্ন করে রেখো কিন্তু। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করলো, পুচকে মেয়েটা সবসময় আমাকে টেক্কা দিতে তৎপর থাকে যেন। ওসমান শেখ আবারও বললেন, আমরা তোমার সঙ্গে আছি দিদি ভাই। সমাজের চিন্তা তোমার করতে হবে না, তুমি সমাজে বুক ফুলিয়ে চলবে। আরে কে কি বলল তা ধার ধারার সময় আছে নাকি? হ্যাঁ, আমাদের মেয়ে সেরা। আরে ওই শালা তো নর্দমানের কীট। বাসন্তীর বুক ভরে উঠল প্রফুল্লতায়। এরকম দাদু কজন পায় ঘরে ঘরে? একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। অনিমা বেগম মেয়ের মাথায় আদর দিয়ে বের হলেন। বাসন্তী যেন নিজের প্রাণ পুনরায় সঞ্চয় করল। আসলে শত দুঃখই জীবনে আসুক না কেন, পরিবারের মানুষদের একটু সাপোর্টই একজন ভঙ্গুর হৃদয়বানকে একদম সুস্থ করে দিতে পারে। পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি কার্যকর। সমাজের লোক যাই বলুক না কেন, তা আমাদের গায়ে লাগে না। হাজারটা বাজে মন্তব্য করলেও আমরা তা এড়িয়ে চলি। কিন্তু পরিবারের একজন প্রিয় মানুষ যদি
দুঃখের সময় পাশে না দাঁড়িয়ে নেগেটিভ মন্তব্য করে আমাদের বঙ্গুর হৃদয় আরও নুইয়ে পড়ে। এটাই স্বাভাবিক। আপনজন পাশে থাকলে বিশ্ব জয় করা যায় অনায়াসে। মেন্টাল সাপোর্ট জীবনের সবচেয়ে বড় মহৎ ঔষধি। এই যে আমাদের দেশে কত ভালো মানুষ বর্তমানে মেন্টাল পেশেন্ট হয়ে অ্যাসাইলামে ভর্তি। কেন তারা মেন্টাল পেশেন্ট হলো? সকলে কি রোগ হয়েছে? না তো। প্রিয় মানুষ থেকে ধোঁকা, পরিবার থেকে সাপোর্ট না পেয়ে, পরিবার থেকে লাঞ্ছনা পেয়েই তো তারা গুমড়ে গুমড়ে মরেছে রুমের কোণে। সমাজে যখন বেরিয়েছে কেউ তাদেরকে কথায় আঘাত থেকে প্রতিহত করেনি, কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, কেউ বলেনি সাহসী হয়ে ওঠো। এটাই তোমার জীবনের শেষ নয়, ভবিষ্যতে তোমার আরও অনেক পথ চলা বাকি। নিশ্চয়ই পরম করুণাময় আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। দুঃখের পরেই তো সুখ আসে, এমন আশ্বাসটুকু বোধহয় তাদের কেউ দেয়নি। এই যে আজ বাসন্তীকে তার পরিবার যে সাপোর্টটা দিল, তার মনে হচ্ছে এতেই যেন তার সুখ হাতের মুঠোয় ধরা দিয়েছে। সে তো এই ভয়টাই পাচ্ছিল যদি কেউ তার সাথে সঙ্গ না দেয়। যদিও যখন বাসন্তী প্রথমবার ভঙ্গুর হৃদয় নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলো, এভাবেই সকলেই তাকে সাপোর্ট করেছে, তবুও ভয় তো থেকেই যায়। কতদিন তারা বিরক্ত হবে না? এক সময় তো ঠিকই হবে। এই ভয় ছিল তার মনে। আজ যেন সেই ভয়টুকু তার কেটে গেল নিমিষে। শ্বশুরবাড়ির দিনগুলোর কথা এখনো ভাবলেই তার সারা গা বিষিয়ে যায়। রাতে তাসবি বিছানায় শুয়ে আছে, তার ঘুম আসছে না কিছুতে। বাসন্তী আপার কথা তার সারাক্ষণ মাথায় ঘুরছে। কেন ডিভোর্স দিচ্ছে আপা তার স্বামীকে? বাসন্তী আপার রুমে যেতে গেলে বিকেলে তাসফি তো দেখলো হাসিব আপার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। যদিও কোনো ভুল করে থাকে, তবে একজন মানুষকে একটা সুযোগ দেওয়া কি উচিত নয়? তাসফি তো হাসিবকে ভালোই মনে হলো, তবুও একদিনে কি আর মানুষ চেনা যায়? কিছু কিছু মানুষের কত রূপ যে থাকে তা ঠাহর করা মুশকিল। একজন মুখোশধারী মানুষের হাজারটা রূপ। আমরা সাধারণ মানুষ কি আর তা ঠাহর করতে পারি এক দেখাতে? পারি না তো। পারলে তো সবাই জীবনে প্রতারকের ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা পেত, কিন্তু তা যে সম্ভব হয়ে ওঠে না। তাই তো মানুষ ঠকে যায় তার ভালোবাসার কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, এমনকি একজন অসৎ দোকানদারের কাছেও। নিস্তব্ধ বের হয়েছে, উদ্দেশ্য গলির মোড়ে চায়ের দোকান। প্রায় দিনই সেখানে চার বন্ধুর আড্ডা চলে। সারাদিনের কর্মব্যস্ত সময়ের পরে এই চায়ের দোকানেই প্রায় তারা আসর জমায়। নিস্তব্ধ পৌঁছাতেই সুজন কৌতুক স্বরে বলল, সবাই শোনো, এই যে বের হয়েছেন আমাদের সদ্য বিবাহিত ব্যাচেলার পুরুষ মানুষ। তার বউ তাকে ব্যাচেলার রাখিনি। আমাদের শুভ্র বউ ছোট, তাই নিজেকে ব্যাচেলার রেখেছে। ছোট বউ নাকি তার আবার পছন্দ নয়। কি মুশকিল বলুন তো বন্ধুগণ। মাহিন রসাক্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখবো পুচকে পুচকে করে বেটা কতদিন নিজের পুরুষত্বকে হেফাজত করে রাখে। দেখা গেল আমাদের সৃজনের আরেক বাচ্চার আগেই নিজেই বাপ হয়ে বসে রইল। নিস্তব্ধ নিজের শক্তপোক্ত পুরুষালী দু হাতের সাহায্যে লাগানো দুজনের পিঠে চড়। সুজন আটকে উঠল। কি রে ভাই, আসতে মান না, হাত তো বানিয়েছিস লোহার মতো। আবার ফিসফিস করে বলল, তা তোর ওই অসুরের মতো শক্ত হাত দিয়ে তোর পুচকি বইয়ের নরম কোমল হাত চেপে ধরলে তো তা মোম হয়ে গলে পড়বে রে। সাবধানে বন্ধু, সাবধানে কাম চালিও। নিস্তব্ধ চোখ গরম করে তাকালো আর বলল, আমার বইয়ের হাত গলবে নাকি শক্ত হবে সেটা আমি দেখব। তুই বরং এবারে একটা বিয়ে করে নে, তারপর নিজের বইয়ের হাত ধরে দেখিস গলে কিনা। নিজের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। কেমন? আঙ্কেলকে বলবো মেয়ে খুঁজতে। সুজন দুঃখী দুঃখী গলায় নাটকীয় ভঙ্গিমা করে বলল, এই দেখো, এর মধ্যে আমার বিয়ে নিয়ে টানাটানি করছো কেন? সিঙ্গেল আছি, বেশ আছে। তোর মতো ইক্কা দুঃখা হতে চাই না ভাই। দেখা গেল কলেজা পেটে না হয় মরে গেলাম, তারপর আমার ভূতের কি হবে ভেবে দেখেছিস একবারও? স্বার্থপর বন্ধুরা সবগুলো তোরা। নিস্তব্ধর কথায় মাহিন গন্ধ শুকার ভঙ্গিমা করে বলল, কিরে মামা, কি যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সৃজন বলল। হ্যাঁ তাই তো। সৃজনের ফোন বেজে উঠল, তার বউ কল করেছে। মাহিন বলে উঠল, এই তো দেখেছিস,
এক একজনের বউয়ের কত চিন্তা, বাসার বাইরে গেলেই ফোন আর ফোন। শালার আমাদের জীবনটা তেজপাতা, বউ নেই, ফোন করার মানুষও নেই। সৃজন দূরে গিয়ে কথা শেষ করে এসে বলল, পাট কমিয়ে নাও বৎস, দরকার পড়লে নিজে বিয়ে করো না, তবুও অন্যের সুখে নজর দিস কেন ভাই? মাহির নাটকীয় ভঙ্গিমায় বলল, নজবিল্লাহ, আমি কেন নজর দেব? তোরাই তো এমন একটা বিয়ে করলি যে শালার একটা শালি জোটাতে পারলি না। বেছে বেছে সবগুলো একটাই বউ তোদের, না আছে শালি না আছে শালা। মাহির পেশায় একজন ডেন্টিস্ট। নিস্তব্ধ দুষ্টু হেসে বলল, কত সুন্দরী মেয়েরা দাঁত দেখাতে আসে, একজনের দাঁত দেখে প্রেমে পড়লেই তো পারিস। হ্যাঁ সেটাই, আমার রুচি এতটা নিচে নামেনি যে পোকায় খাওয়া দাঁতওয়ালা মেয়েকে পছন্দ করব। মাহিনের কথায় বাকি 3 বন্ধু হাসতে লাগলো জোর কদমে। বন্ধু আড্ডা চলল অনেক রাত পর্যন্ত। দরজা খোলার শব্দে তাসফি সচেতন হলো। নিশ্চয়ই ডাক্তার সাহেবের আগমন হয়েছে। এই রাত 12টার সময় তার আসার সময় হলো। আসুক, তাসফির তাতে কি? তাসফি ঘুমিয়ে পড়ার ভান ধরে শুয়ে রইল বিছানার মাঝে। এবার ঘুমা না, ঘুমা, দেখি কি করে ঘুমাস তুই বেটা। দুপুরে আমায় ঝাড়ি মেরেছিলি না, এবার ঘুমা আরাম করে। নিস্তব্ধ রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় এসে তাসফিকে এভাবে মাঝে শুয়ে থাকতে দেখে কপাল কুঁচকাল। সব মেয়েটার ফাজলামি, শয়তানি তা সে ঠিকই বুঝেছে। সে শক্ত কণ্ঠে বলল, পাশে সরে ঘুমান। আমি জানি আপনি ঘুমাননি ম্যাডাম, সো নাটক বন্ধ করে সরেন। কি করে বুঝলো সে ঘুমায়নি? আজব। তবু তাসফি সরল না, ঘাপটি মেরে পড়েই রইল। নিস্তব্ধ এবারে তাসফির মাথায় জোরসে টোকা মারল। তাসফি ব্যথায় আউট শব্দ করে উঠল। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, কি ম্যাডাম, টেকনিক পছন্দ হয়েছে তো আপনার? তাসফি তার দিকে তাকিয়ে রাগী চোখে তাকিয়ে সরে শুলো। নিস্তব্ধ গায়ে কাঁথা টেনে সাদা আলোর উজ্জ্বল লাইটখানা নিভিয়ে দিল। কালো ডিম লাইট জ্বালিয়ে দিল। আজব আলো। যখন করতে চাস তাহলে এমন কালো না লাগিয়ে লাইটটা অন্য রঙের লাগালে কি সমস্যা হলো এই ব্যক্তির? আজব সব কারবার। তাসফি কিছুক্ষণ উসখুস করে পেটের কথা উগড়েই দিল। আচ্ছা বলুন তো আপা, কি কারণে হাসিব ভাইকে ডিভোর্স দিতে চাইছে? নিস্তব্ধ জবাব দিল না। তাসফি আবারও বলল, এই যে শুনছেন, বলুন না। নিস্তব্ধ চোখ খুলে রাগী চোখে তাকিয়ে বলল, পুচকে মেয়ে, তোমার এত কিছু জানা তো আমি প্রয়োজন দেখছি না। সকালে ক্লাস নেই, এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো ঠিকঠাক। এখন নিজে ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। ঘুমাও। তাসফি মুখ ভেঙচি কাটল। ইস, পড়াশোনা করো। কেন আমি পড়াশোনা না করে তোর জন্য রাখি নাকি? নিস্তব্ধ নিজের বালিশ নিচ হতে তাসফির ওড়নাটা বের করে নাকের কাছে নিয়ে গন্ধ নিল। ইস, গন্ধে যেন কেমন নেশা ধরালো। তার কেমন মাতাল মাতাল লাগে নিজেকে। উত্তপ্তময় একটি রৌদ্রোজ্জ্বল সকাল। বাতাস থেকে ভেসে আসছে ফুলেদের মন মাতানো মিষ্টি সুবাস। নিস্তব্ধ রুমের বেলকুনিতেও রয়েছে কতগুলো ফুল গাছ। লোকটা বোধ হয় ফুল খুব পছন্দ করে। তবে যে ফুল খুব পছন্দ করে সে কি করে এমন কর্কশভাষী হতে পারে তাসফির জানা নেই। তাসফি তো জানতো যাদের ফুল পছন্দ তাদের মনটা হয় ফুলের মতোই শুভ্র, হৃদয়টা হয় ঠিক ফুলের পাপড়িগুলোর মতোই কোমল। তবে তার অহংকারী ডাক্তার সাহেবের হৃদয় মনটা এমন কঠোর নিষ্ঠুর হলো কি করে? অনেকগুলো দিন পরে আজ স্বামী স্ত্রী তারা একসাথে রাত্রি যাপন করছিল। তবে সেটা কোনো মধুময় রাত্রি ছিল না, ছিল একে অপরের দিকে মুখ ঘুরিয়ে মুখ ভেঙচিয়ে ঘাপটি মেরে থাকা। আজও তাসফি ঘুম থেকে উঠে নিস্তব্ধকে বিছানায় পেল না। এই লোক প্রতিদিন এত সকাল সকাল যায়টা কোথায়? তাসফি একদম রেডি হয়ে নিচে নেমে এলো। ফিরোজা বেগম বসেছিলেন ড্রয়িং রুমের সোফায়। তিনি তাসফিকে কাছে ডাকলেন, এই মাইয়া এদিকে আয়, হই না যা দেখি। নানির কথায় তাসফির ভ্রু কুচকে চাইল, এগিয়ে গেল তার দিকে। তারা দেখিয়ে বলল, বলো, কলেজে লেট হয়ে যাবে, দ্রুত বলো নানি। ফিরোজা বেগম তাসফির হাত ধরে তার পাশে বসলেন, বললেন, থাম, আমারে তোর কলেজ দেখাস না মাইয়া। অতঃপর তাসফির হিজাবের নিচ দিয়ে চুল হাতড়ালেন। তাসফি বাধা দিয়ে বলল, আরে আরে কি করছো নানি? হিজাব খুলে যাবে তো। আহা, ছাড়ো তো। ফিরোজা বেগম কপাল কুঁচকে অভিযোগ করে বললেন, প্রতিদিন আমি এই কি দেখি বলতো নাথ বউ?
প্রত্যেক দিন চুল কয়টা শুকনা নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে বাইর হও। বলি বেজা কবে দেখবো আমি শুনি। মরণের পরে নাতি আমার বিয়ে করলো 1 মাসের বেশি, বিদেশ থেকে আইলো, তবুও তোমার চুল ভিজলো না এখনো। প্রত্যেক দিন সকাল সকাল চুলগুলা শুকনা নিয়ে তোমার কলেজে যাওয়ার লাগে। বলি সুখবর টুখবর কবে পাবো বলো তো দেখি। তাসফি রাগ দেখিয়ে বলল, সেটা তুমি আমায় কেন জিজ্ঞেস করছো বলো তো বুড়ি? তোমার নাতিকেই জিজ্ঞেস করো না কেন চুল ভেজে না। তোমার নাতি কাছে না আসলে আমি কি করতে পারি? তোমার নাতি একটা ইতর বদমাস, খবরদার। আর একবার যদি তুমি খালি আমায় ধরেছো বুড়ি, যত দোষ নন্দ ঘোষ, তাই না? তাসফি উঠে চলে যাবে তখনই ফিরোজা বেগম দেখলেন নিস্তব্ধ নিচে নেমে এসছে। সে তাসফির হাত ধরে আবারও ঠাস করে বসিয়ে দিলেন। তিনি ডাকলেন, এই যে গোলাপের পুত, এদিকে আহেন। আজকে আপনার খবর 12টা বাজিয়ে ছাড়বে এই বুড়ি, বলে রাখলাম। নিস্তব্ধ কপাল কুঁচকে নানির দিকে এগিয়ে এলো। ফিরোজা বেগম নিস্তব্ধর কান ধরে মোচড় দিয়ে ধরলেন। আহ, কান ছাড়ো নানি, লাগছে তো। তিনি বললেন, লাগুক, লাগার জন্যই তো দৌড়েছি। আমি বলি কি সুখবর কোনোদিন পাবো না, আর কত অপেক্ষা করুন। বলি বউর একটু আদর সোহাগ করুন যায় না, এত দূরে দূরে কি তোমা গো? নতুন বউ বিয়া হয়েছে, সোহাগ করবা আদর করবা, সারাদিন বউয়ের আঁচল দইরা থাকবা, তা না করে থাকো 22 হাত দূরে। কারণটা কৌশলী, প্রত্যেক দিন তোমাগোর চুল শুকনা পাই আমি, কি কারণে? নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে তাকালো। তাসফি এতক্ষণ ভাবলেশীন থাকলেও নিস্তব্ধর সামনে এসে লজ্জায় মূর্ছা যাচ্ছে। যতই হোক, তারও তো লজ্জা টজ্জা আছে নাকি? নানিরা এইভাবে কেউ আদরের কথা বলে? তাসফির জানা ছিল না। কি দমবন্ধকর পরিস্থিতি, উঠে যাবে তাও পারছে না নানির নিষেধাজ্ঞায়। লোকটা কি ভাবছে তাকে? নিস্তব্ধ এবারে নানির দিকে বিরক্ত নিয়ে চাইলো, পরপর দুষ্টু হেসে ফিসফিস করে বলল, কেন নানি? আমাদের সুখবর না পেলেও তোমার সুখবর তো দিতেই পারো। নানা নেই তো কি হয়েছে, নতুন নানা নিয়ে আসবো। তোমার তো ভরা যৌবন এখনো নানি, নতুন নানা তোমাকে অনেক আদর করবে, বুঝলে? ফিসফিস করে বললেও তাসফি প্রত্যেকটা কথা স্পষ্ট শুনল। কত বড় বদলোক, অসভ্য মানবকে বলবে এই অসভ্য মানব নাকি ডাক্তার, তার উপর বউ ছাড়া থাকে, বদমাস লোক। এই লোক এত বেশরম আমি তো আগে বুঝিনি। ছি ছি ছি, কত বড় বদমাস। এই লোক এমন বেফাস কথা বলতে পারে তা আগে জানা ছিল না। ছি ছি ছি। ফিরোজা বেগম চোখ বড় বড় করে নাতির দিকে চাইল। তিনি এবারে দু হাতে নিস্তব্ধের কান টেনে ধরে বলল, ওরে হারামি, ওরে হতচ্ছাড়া, এই ছিল তোর মনে, আজ তোর হচ্ছে। শুনে রাখ, এই ফিরোজা বেগম শুধু এক পুরুষে আসক্ত ছিল, 1000 পুরুষ আসলেও তাকে পাত্তা দিবে না। আর তোর ঠিক করা পাত্র মোটেও পাত্তা পাবে না। দেখা গেল তোর মতো পাত্র ডুপ্লিকেট বের হলো। হাত ছাড়া পেতে এই সুযোগেই তাসফি ওখান থেকে মানে কেটে পড়ল। ইস, ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে সে আগে পড়েনি, পড়বে কি করে? আগে তো তার আর বিয়েও হয়নি। নিস্তব্ধ শত চেষ্টা করেও নানির হাত ছাড়িয়ে টেবিলে গিয়ে বসলো। অনিমা বেগম তখন পাশ দিয়ে যাচ্ছিল। মাকে বললেন, কি শুরু করেছো বলো তো মা? ওদের যখন ভালো লাগবে তখন সব হবে, তুমি কেন খিচাচ্ছ বলো তো? তাছাড়া মেয়েটার কি বয়স হয়েছে বলো? ফিরোজা বেগম ফিসফিস করে বললেন, আরে রাখ, তোর বয়স হয় নাই তা কি আমি জানি না, কিন্তু দুইটা এমন 100 ডজন দূরে থাকলে তো আর আল্লাহ পাপ দিব, বুঝোস না? এখন গো কাছাকাছি তো থাকতেই হইব। সে বাচ্চা কাচ্চা না হয় পরে হইল, সেইটা তো আর দেখার বিষয় না। আল্লাহ আমারে বাসায় রাখলে ওগো সওয়াল মাইয়া গো দেখাই মর্ম। অতপর ফিরোজা বেগম নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বিলাপ শুরু করলেন। হ্যাঁ, সেই তো আমি কি, এই বুড়ি মরণের পর তোমার ছেলে তোমার জন্য নাতি নাতকুর পয়দা করবে। নিস্তব্ধ অর্ধেক খেয়ে বেরিয়ে গেল, সময় নেই হাতে। আজ তাসফিদের ক্লাসের প্রথম বেল শেষ হতেই দরজার সামনে দেখা গেল পিয়নকে। তাসফি জিজ্ঞাসু দৃষ্টিতে উঠে দাঁড়ালো। পিয়ন আবারও বলল, ক্লাসের সকলে তাসফির দিকে আর চোখে চাইল। তাসফি ভ্রু কুঁচকে নিল। এই লোক এখন আবার তাকে কেন ডেকে পাঠালো? তাসফি নিস্তব্ধর চেম্বারের সামনে গিয়ে দেখলো অসংখ্য রোগীর মেলা। তবুও সে দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কাম ইন। তাসফি নিঃশব্দে ভেতরে ঢুকে দেখলো মানব একজনকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।
নিস্তব্ধ লেখার মাঝেই তাসফিকে ইশারায় পাশের চেয়ারে বসতে বলল। সেও বসলো। আগত রোগী বেরিয়ে যেতেই তাসফি জিজ্ঞেস করলো, ডেকেছেন কেন? নিস্তব্ধ কথার জবাব না দিয়ে তার দিকে একটা খাবারের প্যাকেট